এখানে দেখেন যে এটা ছিল আমাদের ডিসপ্লে পেজ, যদিও আমরা এখন ডিলিট পেজে আছি। এটা দেখেন এটা আমাদের ডিসপ্লে পেজ। এখন এখানে আমাদের দুটো অপশন আছে, একটা আছে এডিট আর একটা আছে ডিলিট। এখন ডিলিটে ক্লিক করলে দেখেন আপনি কত নাম্বার রো ডিলিট করতে যাচ্ছেন। এখান থেকে যদি আমরা শুধু এসকিউএল কমান্ড লিখতাম, যখন এসকিউএল শিখছি তখন একটু মনে করে দেখেন যে কোডিংটা কীরকম ছিল, যে ডিলিট তারপরে ছিল ফ্রম কান্ট্রি, তাই না? তো আমরা যদি এতটুকু লিখি যে ডিলিট ফ্রম কান্ট্রি, তাহলে কি আমার একটা ডাটা ডিলিট হবে না পুরো টেবিল ডিলিট হবে? পুরো টেবিল ডিলিট হয় কিন্তু। এখন সেই ক্ষেত্রে আমরা যদি একটা ডাটা ডিলিট করতে চাই, আমাদের অবশ্যই আইডিতে সিলেক্ট করতে হবে, অথবা নিম্নেও আমরা সিলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা যখন ডিলিট নিয়ে কাজ করছি, তখন এখান থেকে আমরা একটা আইডি সেন্ড করছি। কোন পেজে সেন্ড করছি? ডিলিট আমার একটা পেজে। তো এখানে দেখেন তো আমাদের যে বাটন ছিল, বাটনটা আমরা দিছি ডিলিট। আর যেহেতু আমরা এটা পোস্ট নিয়ে কাজ করবো, ওই জন্য দেখেন তো আমার কিন্তু একটা ফর্ম লাগছে। যদি আমরা গেটের মাধ্যমে সেন্ড করতাম তাহলে কিন্তু আমাদের ফর্মটাকে দরকার ছিল না, বা এত কিছু করা লাগতো না। যেহেতু আমরা পোস্টের মাধ্যমে সেন্ড করছি, এই জন্য দেখেন তো আমাদের একটা ফর্ম ট্যাগ লাগছে। এর মধ্যে অ্যাকশনের মধ্যে আমরা কি লিখছি? ওয়ারেন্টি ডিলিট ডট পিএইচপি। এখন এটা লেখা জাস্ট একটাই উদ্দেশ্য, আমরা যে আইডিটা এখান থেকে সেন্ড করতেছি, এই আইডিটা কোন পেজে সেন্ড হবে। তো আমরা ডিলিট নামে যে পেজ বানিয়েছি, আমাদের এই পেজেই তো আইডিটা সেন্ড করতে হবে। তো জাস্ট ওই জন্য আমরা ওই পেজের নেমটা এখানে লিখে রাখছি, আর মেথডটা দিচ্ছি পোস্ট। যেহেতু আমরা এখান থেকে যে আইডিটা বানাচ্ছি, সেই আইডিটা যেন সবাই দেখতে না পারে। এরপর দেখেন যে আপনি যে আইডি সেন্ড করতেছেন, আইডি সেন্ড করার জন্য আপনাকে একটা ইনপুট ট্যাগ নেওয়া লাগছে। নর্মালি দেখেন আমরা কি বাটন সেন্ড করতে পারি? আমরা যখন ফোন নিয়ে কাজ করি তখন দেখেন তো ফোনটা এরকম হয় কিনা, এখানে বাটন থাকে। আমরা যদি এখানে কোনো নেম অথবা কোনো কিছু লিখে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে সেন্ড হয়। কি সেন্ড হয়? এখানে যে ডাটাটা আমরা লিখেছি সেই ডাটাটা সেন্ড হয়। এখন দেখেন তো আমরা যে ডিসপ্লে পেজ বানাইছি, এখানে কি এরকম বক্স দিতে পারবো? দেখেন এখানে তো আমরা বাটন বানিয়েছি, সাবমিট বাটন এখানে যেটা আছে এডিট। আমরা যদি চাই যে এরকম একটা বাটন বানাবো, এডিট। এখন দেখেন যে আপনার এখানে এডিট নামে একটা বাটন আছে, আপনি এখানে ক্লিক করতেছেন, ক্লিক করলে এখান থেকে আসছেন একটা আইডি সেন্ড করবেন, তাই না? তো আইডি সেন্ড করতে হলে তো আপনার এরকম একটা ইনপুট টাইপ লাগবে, আপনার একটা ইনপুট ট্যাগ লাগবে। আসেন এখন দেখেন ইনপুট ট্যাগের মাধ্যমে যদি আমরা সেন্ড করতে চাই, এখানে তো আমরা নিচ্ছি কি বাটন, বাটনের মাধ্যমে তো আর আইডি সেন্ড করা যায় না। এখন আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে এই ইনপুট ট্যাগের মধ্যে যেটা আছে এই ডাটাটা সেন্ড হবে। এখন আপনি যদি এখান থেকে এই আইডিটা সেন্ড করতে চান, এই আইডিটা অবশ্যই আপনার এরকম একটা ইনপুট ট্যাগের মধ্যে দিতে হবে। তো এখন আমরা এখানে যদি লিখি যে ইনপুট টাইপ টেক্সট, তাহলে আমাদের এরকম একটা বক্স আসবে। এখন বক্সের মধ্যে আমি এরকম আইডি দেবো। এখন দেখেন তো এডিট বাটনের পাশে যদি এরকম একটা বক্স থাকে, তার মধ্যে যদি 1 লেখা থাকে, লিখতে কেমন লেখা যাবে? আর সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি এরকম একটা ইনপুট টাইপ দিই, ইউজার তো ইচ্ছা করলে এটা 1 কেটে তুলে দিতে পারে। আপনি একটু খেয়াল করে দেখেন যে এখানে যদি আমরা একটা বক্স থাকে, এটার আইডি কত 1, তাহলে এখানেও অবশ্যই 1 থাকা দরকার। এখন এই জায়গায় আছে 1, কিন্তু ইউজার ইচ্ছা করে এই জায়গায় দিল 2 দিয়ে, যখনই এডিট বাটনে ক্লিক করবো তখন কি হবে? আমার 2 নম্বরে যে ডাটা আছে এটা ডিলিট হয়ে যাবে। তো এখানে যে আইডি গুলো আছে, এই আইডি গুলোতে আমি ওকে চেঞ্জ করতে দিব না। ও যখন এডিট বাটনে ক্লিক করবে তখন আমরা সেই আইডিটাই সেন্ড করবো, যার কারণে আমাদের ইনপুট ট্যাগটাও লাগবে, বাট আইডিটাও আমি দেখাবো না। এখন আমি ইনপুট টাইপটা নিচ্ছি, টাইপটা হচ্ছে হিডেন। যে এখানে আমার ইনপুট টাইপ এরকম একটা থাকবে, বাট ওটা হিডেন পজিশনে থাকবে, কেউ দেখতে পারবে না। তো এখানে দেখেন তো আমরা সেই কাজটাই করছি। আমাদের HTML এর যে পেজটা আছে, ফার্স্টে দেখেন এটা একটা ফর্ম ট্যাগের মধ্যে অ্যাকশন থাকতে পারে, মেথড থাকতে পারে। এরপর দেখেন যে আমি একটা ইনপুট ট্যাগ নিচ্ছি, ইনপুট টাইপ কি আছে? হিডেন। এটা হিডেন পজিশনে আছে, আপনারা দেখতে পারবেন না। এরপরে এটা নেম দিচ্ছি কি আইডি, ভ্যালুর মতো রাখছি কি আইডিটা। এই আইডিটা কোথায় হয়েছে? আমাদের ডাটাবেসে যে আইডি, সেই আইডিটা। এখন দেখেন এখানে তো হিডেন আছে, হিডেনটা যদি তুলে দিই তাহলে দেখতে কেমন দেখা যায়?
এটা আমরা টেক্সট দিই, দেওয়ার পর এখানে সে একবার রিফ্রেশ করে। এখন এখানে তো আইডি আছে না, আমি যদি আইডি এরকম চেঞ্জ করে দিই, দেওয়ার পর এবার ডিলিট করি, তাহলে দেখেন ডাটা ডিলিটেড। কোন ডাটা ডিলিট হয়েছে? 3 নাম্বারে যেটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা আইডি সেন্ড করবো। আইডি যদি সেন্ড না করি তাহলে তো আমার পুরো টেবিলই ডিলিট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে আইডি সেন্ড করতে পারি তাহলে আমাদের যে কোনো একটা রো ডিলিট হবে, আর আমরা যদি আইডি সেন্ড করতে না পারি তাহলে তো আমাদের পুরো টেবিলই ডিলিট হবে। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমাকে কিন্তু অবশ্যই একটা আইডি সেন্ড করতেই হবে। আর আমি যদি ইনপুট ট্যাগের মাধ্যমে মানে আইডি সেন্ড করতেছি, তো সেই ক্ষেত্রে দেখেন যে এটা যদি আমি টেক্সট দিয়ে রাখি তাহলে দেখা যাবে এখানে আমি কি চেক বক্স ইউজ করতে পারবো। চেক বক্স হলে তো আবার ক্লিক করতে হবে, আবার রেডিও বাটন ইউজ করলে তো ওটাও আবার সিলেক্ট করতে হবে, এক্সট্রা ঝামেলা। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার এত কিছু হওয়ার দরকার নেই, আমি জাস্ট এটা হিডেন পজিশনে রাখতে পারি। এটা হিডেন, যে আমার এটা এর মধ্যে আইডি আছে, বাট ইউজার দেখতে পাবে। এখন আপনি যদি এটা দেখতে চান তাহলে এটা দেখা যাবে না তা না। এটার উপর রাইট বাটনে ক্লিক করেন, ভিউ পেজ সোর্সে যান, এখানে দেখেন যে আপনার কোডটা কিন্তু ঠিকই দেখাবে। এখানে দেখেন আপনার হিডেনটা দেখাচ্ছে না, তার মানে আপনার কোডটা আপনার পেজে আছে, কিন্তু এটা হিডেন পজিশনে আছে বলে আমরা এটা দেখতে পাচ্ছি না। তো দেখেন তো গত দিনকার তো আমরা এটা কমপ্লিট করছিলাম না ডিলেটটা, ডাটা আমরা ডিলেটও করতে পারছি। এবং এখানে দেখেন যে ডিলেট করে দিলে এখানে একটা মেসেজও আসে ডাটা ডিলেটেড। তো আজকে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে এডিট, যে আমরা ডাটাটা এডিট করব। এখন দেখেন যে এডিটের জন্য কি আমরা কোনো পেজ বানাইছি? কোনো পেজ বানাইনি। তো আমাদের আগে ডিসপ্লে পেজে যেতে হবে। আমাদের যে ডিসপ্লে পেজ আছে, ডিসপ্লে পেজে দেখেন যে কি আছে। এখানে দেখেন যে এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পেজে দেখেন যে এখানে একটা বাটন আছে, বাটনের নাম কি এডিট। এখন এডিট বাটনের মাধ্যমে আমাদের একটা আইডি সেন্ড করতে হবে। এখন আইডি কেন সেন্ড করবো? দেখেন যে আপনি যদি এই ডাটাটা এডিট করতে চান তাহলে তো আপনাকে বলতে হবে যে আমার 1 নম্বর রয়ে যে ডাটা আছে আমি সেটা এডিট করতে চাই, অথবা আপনার এটা দরকার হলে আপনি বলবেন 4 নম্বর রয়ে যে ডাটা আছে সেটা এডিট করবো। এখন সেক্ষেত্রে দেখেন যে আপনার 4 নম্বর রো, 3 নম্বর রো এগুলো সিলেক্ট করবেন কি দিয়ে? আপনার আইডিটা দিয়ে কিন্তু সিলেক্ট করতে হবে যে আমার এখানে যে 6 নম্বর রো আছে এটার ডাটাগুলো আমি এডিট করতে চাচ্ছি। এখন আপনি যদি মনে করেন যে আমি এডিট করবো না, শুধু এডিটের জন্য যে কমান্ড আছে সেই কমান্ডটা আমরা যদি লিখে দিই তাহলে আমাদের পুরো টেবিলটা কিন্তু একসাথে এডিট হয়ে যাবে। আমরা এডিট করবো যে কোনো একটা, যে আপনি যখনই এখানে ক্লিক করতেছেন তার মানে আপনার এই রোটাকে আপনি এডিট করতে যাচ্ছেন। যখন আপনি এখানে ক্লিক করতেছেন আপনি এই রোটাকে এডিট করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা একসাথে কিন্তু যে কোনো একটা রো এডিট করতে পারবো। এখন আমরা যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে এই আইডিটা আমাকে সেন্ড করতে হবে। তো আইডিটা সেন্ড কীভাবে করবো? এখানে দেখেন সেম পদ্ধতি, যে আমরা ফর্ম নিয়েছি, ফর্মের মধ্যে অ্যাকশনটা আছে কি ফাঁকা। আর এরপর দেখেন মেথড আছে, মেথডের মধ্যে আছে কি পোস্ট, আমরা আইডিটা পোস্টের মাধ্যমে সেন্ড করতে যাচ্ছি। এরপরে ইনপুট টাইপ করতেছি আমরা হিডেন। এই ইনপুট ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা আইডিটা সেন্ড করব। এরপর দেখেন একটা বাটন আছে, বাটনের নেম কি আছে? এডিট। তো ফার্স্টে দেখেন আমাদের তো আগে একটা পেজ বানাইতে হবে, যে ওয়ারেন্টি এডিট নামে একটা। তো সেক্ষেত্রে দেখেন আমাদের আগে একটা পেজ বানাইতে হবে। পেজটা কোথায় বানাবো? ওয়ারেন্টি এডিট ESP। এখন দেখেন যে আমি ডিসপ্লে পেজ থেকে যে warranty.edit.php এই পেজে আইডি সেন্ড করবো, তাহলে অ্যাকশনের মধ্যে আমি কি লিখবো? ওয়ারেন্টি এডিট
আমি যে পেজে আইডি সেন্ড করবো 100-এর মতো আমার সেই পেজের নেমটাই লিখতে হবে। এখন দেখেন যে আমরা যে এখান থেকে আইডিটা সেন্ড করতেছি, আমরা যদি দেখতে চাই যে আসলে আইডিটা সেন্ড হচ্ছে কিনা, তো আমাদের ডিসপ্লে পেজে তো আমরা আইডিটা পাঠাচ্ছি। তো আমরা আপাতত এখানে প্রিন্ট করে দেখি যে আমরা আইডিটা দেখতে পারি কিনা। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা প্রিন্ট করি $_ পোস্ট কিসের আন্ডারে থাকবে, এটা আইডি, কারণ আমরা যেটা সেন্ড করতেছি দেখেন যে এখানে নেমটা কি আছে, আইডি, আর ভ্যালুর মতো আমাদের তো সিরিয়াল নাম্বারগুলো আছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি সেভ করি, এখানে এসে রিলোড দিই, এবার এডিটে ক্লিক করি, তাহলে সেন্ড হয়েছে কত 2। এখন নিচে যাই, এখানে ক্লিক করি, তাহলে দেখি সেন্ড হয়েছে 27। এখন আমাদের এখানে যে নাম্বারগুলো আছে এগুলোকে আমাদের ডাটাবেজের সিরিয়াল নাম্বার না, আমরা ইনক্রিমেন্ট করে গত ক্লাসে দিয়েছিলাম না যে সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক আসবে আমার ডাটাবেজে যাই থাক, এখানে সিরিয়ালে আসবে। সেই ক্ষেত্রে দেখেন তো আমরা যদি এইটাতে ক্লিক করি, এটার আইডি আছে 27, এটা আমাদের ডাটাবেজে আছে। যদি বিশ্বাস না করেন তাহলে এটা দেখতে পারেন। আমাদের তো কাজে লাগবে ডাটাবেজের আইডি নাম্বারটা। এডিট ডিলেটের জন্য আমরা কোন আইডিটা দিয়ে কাজ করি, ডাটাবেজে যে আইডিগুলো আছে ওইগুলো। আর এখানে তো ইউজারের দেখানোর জন্য যে আমার 1-এর পরে 27 আছে বা 1-এর পরে 10 আছে, আমি সিরিয়ালে দেখাবো, তার জন্য ওইটা করা। এখানে দেখেন যে আপনার 2 আছে, 2-এর পরে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 31। এখানে আপনার যে আইডিগুলো আছে সেই আইডিগুলো আমরা আইডি নামক একটা ভেরিয়েবলে সেভ করে রাখছি। এটা দেখেন যে আইটেম আইডি, এর মধ্যে আমার ওই সিরিয়াল নাম্বারগুলো আছে। আর আমি ইউজারে দেখাচ্ছি, এখানে দেখেন যে আইটাকে ইনক্রিমেন্ট করে দিচ্ছি, তার মানে লুপটা যতবার করতেছে সিরিয়ালি 1 2 3 4 এভাবে নাম্বারিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখন যদি আমরা এডিট পেজে ডাটা যদি সেন্ড করতে পারি, আমাদের যে আইডি নাম্বারটা এটা যদি সেন্ড করতে পারি, তাহলে এডিট করার জন্য এবার আমাদের একটা ফাংশন বানাইতে হবে। এখানে দেখেন যে এডিট করার জন্য এসকিউএল কমান্ড কি আলাদা ছিল না, এডিট করার জন্য আমরা এসকিউএল কমান্ড লিখছিলাম। কি লিখছিলাম বলেন? এডিট করার জন্য আমরা একটা এসকিউএল কমান্ড শিখছিলাম। এসকিউএল কমান্ড মনে আছে কারণ? বলেন তো। আপডেট ফ্রম টেবিলের নাম, তারপরে সেট দিয়ে, তারপরে লাস্ট টাইমে সবার আইডি দিয়ে। এই পাশে 5টা করে একটা ফিগার নিয়ে আসে লাস্ট থেকে স্যার আপাতত। আর কারো আর কেউ প্র্যাকটিস করেন না, বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এডিটের অপশনটা আমরা পরে যাই। তো আপনি যখন এডিট করবেন, আপনি এখানে একটু দেখেন যে আপনি যখন এডিট বাটনে ক্লিক করবেন তখন আপনার আইডি সেন্ড আসছে, ঠিক আছে, কিন্তু এখানে তো একটা ফর্ম আসতে হবে। এখানে ফর্ম না আসলে আপনি কিভাবে এডিট করবেন? এটা দেখেন যে আমরা যদি এটা দেখি, এটা দেখেন যে এখানে বাংলাদেশ আছে, আমি জাস্ট এটা এডিট করে আমি বাংলাদেশের পরিবর্তে একটা কিছু দেব। সেক্ষেত্রে আমি যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে আমার এরকম একটা ফর্ম আসতে হবে, প্লাস ফর্মের মাঝে আমার বাংলাদেশ লেখাটাও থাকতে হবে। এখন বাংলাদেশটা যদি না থাকে আপনি কি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাটা এডিট করছেন? বোঝা সম্ভব? এই কারণে আপনি যে ফর্মটা দিচ্ছেন এই ফর্মের মাঝে আপনার ওই ডাটাটা থাকতে হবে। ফার্স্টে দেখেন যে আমাদের এডিট পেজে যেতে হবে। এডিট পেজে আমরা কোনো কিছু করিনি, জাস্ট চেক করছিলাম যে আমরা যে ডাটাটা বা যে আইডিটা সেন্ড করছি সেটা আমরা দেখতে পারি কিনা। তো যাই হোক আমরা ডাটাটা তো দেখতে পারছি, এবার আমাদের একটা ফর্ম বানাইতে হবে। ফর্ম কীভাবে বানাবো? ফর্মটাও কি ভুলে গেছেন? কোনটা কোনটা এডিটে ইনক্লুড করবো?
যে অ্যাডমিনে যে পেজটা আছে ওয়ারেন্টি আগে ছিল ডিসপ্লে পেজ, এখন ওখান থেকে যদি আমি এডিট বাটনে ক্লিক করি তাহলে আমার এডিট পেজে আসবে, সেখানে একটা ফর্ম থাকবে এবং ডিসপ্লে পেজে যে ডাটাটা আছে সেই ডাটাটাও আমার এই ফর্মের মাঝখানে দেখাইতে হবে। এরপরে দেখেন আপনি যখন দেখবেন, দেখার পরে এবার যদি মনে করেন আমি এডিট করব, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনি যেখানে বাংলাদেশ আছে বাংলাদেশের পরিবর্তে এই টেক্সটটা ওখানে সেভও করতে হবে। তাহলে আগে ক্লিক করলে আবার আইডির মাধ্যমে যাবে। হ্যাঁ, তা না হলে তো আপনার সবগুলো ডাটাই এডিট হয়ে যাবে, তাই না? তো দেখেন আগে ফর্মটা বানাই, কারণ আমাদের এরকম তো একটা ফর্ম লাগবে, এডিট পেজে এরকম একটা ফর্ম লাগবে। তো সেই ক্ষেত্রে ফর্মটা আমরা আগে ইচ্ছা করলে কপি করেও আনতে পারি। কপি আমি করব, তখন বলবেন যে ভাই কাজ দেখেন। এবার দেখেন যে আমরা যদি ডিসপ্লে পেজে থাকি, এডিটে ক্লিক করলে আমাদের একটা ফর্ম আসে। এখন মেন কথা হচ্ছে যে এরকম ফর্ম আসলে তো হবে না, এই ফর্মের মাঝে আপনার ডাটাটাও আনতে হবে। যে আপনার যে এখানে যেটা আপনি ক্লিক করতেছেন, এ পাশে ক্লিক করলে ওইখানে যে ডাটাটা আছে সেই ডাটাটা অবশ্যই আপনার এই ফর্মের মাঝে দেখাতে হবে। এবং আপনি ফর্মের মাঝে আগে ডাটা দেখাবেন, দেখানোর পরে কেউ যদি মনে করতে ওই ডাটাটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে যদি সাবমিট বাটনে ক্লিক করে তাহলে এই ডাটাটা আমাদের সেভও করতে হবে। তো ফার্স্টে দেখেন যে আগে আমরা এর মাঝে ডাটাটা দেখাবো, যে আমাদের যে ডিসপ্লে পেজ আছে এখান থেকে কেউ যদি এডিট বাটনে ক্লিক করে তাহলে এরকম একটা ফর্ম আসবে এবং ফর্মের মাঝে ওই ডাটাটাও দেখা যাবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা এখন কাজ করতেছি কোন পেজে, ওয়ারেন্টি পেজে। তো আমাদের একটা ফাংশন বানাতে হবে, সেই ফাংশনটা কোথায় বানাবো, দিয়ে এল নামে যে ফোল্ডার আছে এই ফোল্ডার দেখেন যে ওয়ারেন্টি নামে একটা ফাইল আছে, এই ফাইলের নিচে আমরা একটা ফাংশন বানাবো। পাবলিক ফাংশন select by id। এটা DAL নামে যে ফোল্ডার আছে এই ফোল্ডারে দেখেন যে warranty.php নামে একটা পেজ আছে। এই পেজের নিচে দেখেন যে একটা ফাংশন বানাচ্ছি, ফাংশন নেম দিচ্ছি সিলেক্ট বাই আইডি। কারণ দেখেন যে আপনি যখন ক্লিক করবেন আপনার যে পেজ আছে ডিসপ্লে পেজে, আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন যে এডিট বাটন যদি ক্লিক করি তাহলে আমার ফর্মের মধ্যে কি টোটাল ডাটা দেখাবে না শুধু এই ডাটাটা দেখাবে। আমি যখনই এডিট বাটনে ক্লিক করতেছি তখন আমার এই ফর্মের মতো ডাটা দেখাবে টোটালটা, যে আমার ডাটার ভিতরে যত ডাটা আছে সবগুলো দেখাবে, না আমি যেটার পাশে ক্লিক করতেছি সেই ডাটাটা দেখাবে। এখন সেক্ষেত্রে দেখেন যে আমরা যে এখানে ডাটাগুলো দেখবো এই ডাটাগুলো আমরা কোথায় পাচ্ছি, এই ডাটাগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, ডাটাবেস থেকে। এখন ডাটাবেস থেকে যদি এই ডাটাগুলো পেয়ে থাকি তখন আমরা কি লিখছিলাম, এসকিউএল কমান্ডটা মনে আছে? যখন আমরা ডিসপ্লে পেজ বানাইছিলাম তখন আমাদের এসকিউএল কমান্ড কি ছিল, যখন আমরা ডিসপ্লে পেজ বানাইছিলাম তখন ছিল সিলেক্ট স্টার ফ্রম
ওয়ারেন্টি, এটা তো লিখছিলাম। এখন দেখেন আমরা যদি এই কমান্ডটা লিখি তাহলে আমাদের টেবিলে যত ডাটা আছে সবগুলো ডাটাই সিলেক্টেড হয়। আপনার যতগুলো রো আছে আর যতগুলো কলাম আছে সবগুলোই সিলেক্টেড হবে। এখন দেখেন আমরা যখনই ক্লিক করতেছি এডিট বাটনে তখন আমরা চাচ্ছি যে আমাদের যে ফর্মটা হবে এই ফর্মের মাঝে আমাদের ডাটা দেখাবে। কোনটা দেখাবে? শুধু এটার পাশে যে ডাটা আছে সেই ডাটাটা। এখন দেখেন আপনি যখন এডিট বাটনে ক্লিক করবেন আপনার এরকম একটা ফর্ম আসবে। এখন এর মাঝে আপনি ডাটাটা দেখাতে পারছেন কোনটা, আপনার এই রোতে যে ডাটা আছে শুধু সেই ডাটাটা। তো সেক্ষেত্রে দেখেন যে এই ডাটাটা আমার কোথায় আছে? ডাটা বেজে আছে, এটা 1 নম্বর আইডিতে আছে এবং ডাটা বেজে আছে। তো সেক্ষেত্রে দেখেন যে এই ডাটাটা যদি আমি ফর্মের মাঝে দেখাইতে চাই তাহলে এটাকে আমাদের ইচ্ছামতো আমরা লিখে দেবো না, এটা ডাটাবেস থেকে ডিসপ্লে করে আনতে হবে। এখন ডাটাবেস থেকে যদি ডিসপ্লে করে আনতে হয় তাহলে দেখেন আমরা একটা এসকিউএল কমান্ড লিখতে হয়, সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ওয়ারেন্টি। এখন আমরা তো আনবো শুধু একটা ডাটা, আমাদের তো সবগুলো ডাটা দরকার নেই। তো সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে হয় আইডি। এখন ইকুয়াল এই জায়গা দেবো কত 1, যদি আমরা এটা আনতে চাই। কিন্তু দেখেন তো আমরা কি সবসময় শুধু এইটাতেই ক্লিক করবো, এগুলোতে ক্লিক করতে পারি না। তো এই জায়গায় আমি ক্লিক করলাম, এটার জন্য কি আমি লিখে দেবো? কোড তো আর আমরা বারবার এডিট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমরা একটা ভেরিয়েবলের নেম লিখে দেবো যে দিস টেন্স টু আইডি। এই আইডিগুলো আমরা কোথায় পাবো? ডাটাবেসে। আমরা ডাটাবেস থেকে আইডিগুলো আনবো। আর এই আইডিগুলো আমরা ডাটাবেসে পাবো ঠিক আছে, কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু ডাটাবেস এই আইডিগুলো আমরা ডিসপ্লে পেজ থেকে পাচ্ছি। আপনি যখনই এডিটে ক্লিক করতেছেন তখন এখান থেকে একটা আইডি সেট করতেছেন না। এখন আপনি যখনই এটাতে ক্লিক করবেন সেটা যদি আইডি সেন্ড হয় 1, তার মানে কি আপনার 1 নাম্বার রোতে যে ডাটা আছে সেই ডাটাটাই আপনি ফর্মের ভাবে দেখাইতে পারছেন। তাহলে এখানে আপনার আইডি হিসাবে আসবে যে আপনি ডিসপ্লে পেজ থেকে যে আইডিটা সেট করতেছেন সেই আইডিটা আসবে আপনার এই ভেরিয়েবলে। এখন এই আইডিটা আপনি কীভাবে পাবেন? এখান থেকে আইডি পাঠাচ্ছেন ডিসপ্লে পেজে, মানে ডিসপ্লে পেজ থেকে পাঠাচ্ছেন, এডিট পেজে শুধু ওটা রিসিভ করবেন। রিসিভ কীভাবে করতে পারি? যেহেতু আমরা এখন ওয়ারেন্টি টেবিলে কাজ করতেছি, একটা অবজেক্ট বানাবো ডাবলো। এখন অবজেক্টের মধ্যে আমাদের কী হবে? আইডি। এর মধ্যে আমরা সেভ করে নেব যে পোস্ট, এখান থেকে আইডিটা বানাচ্ছে যেটা আমরা ডিসপ্লে করলাম একটু আগে। আচ্ছা, এতটুকু না বুঝলে সমস্যা নেই, আপাতত এখন এতটুকু বলার চেষ্টা করেন যে আমরা যদি স্টার ফ্রম ওয়ারেন্টি লিখি তাহলে আমাদের টোটাল ডাটা মানে সিলেক্ট হবে। আর আমরা চাচ্ছি যে আমাদের এক একটা রো আকারে ডাটা সিলেক্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে শুধু যোগ করতে হবে হয় আইডি ইকুয়াল তারপরে একটা ভেরিয়েবল দেবো, কারণ এইগুলো তো আমাদের ডাইনামিক আসতে হবে। আইডি যেগুলো আছে আমরা যখন যেটাতে ক্লিক করবো আমাদের ঠিক তখন সেই আইডিটা সেভ করতে হবে। তো দেখেন যে এখানে আমরা যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে একটা আইডি সেন্ড হয়েছে না। এখন আইডিটা কি আমরা বলে দিছি যে আইডি সেন্ড হবে 1। আমরা তো যখন ডিসপ্লে পেজ নিয়ে কাজ করছি তখন দেখেন যে ডিসপ্লে পেজে আমার আইডিগুলো তো আছেই। আইডিগুলো দেখেন তো আমার এখানে আছে না, আইটেম আইডি। আপনি যখন ওই টোটাল টেবিলটা ভিউ করছেন তখন তো অবশ্যই আপনার দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। এখন দেখেন যে আইটেম নেমের মধ্যে আমরা নেমগুলো সেট করে রাখছিলাম, আইটেম আইডির মধ্যে আমাদের আইডিগুলো সেট ছিল। এখন আমরা যখনই এই আইডিগুলো দিয়ে রাখছি ভ্যালুর মধ্যে, যে যখন যে বাটনে ক্লিক করবো তখন আমাদের সেই আইডিটা সেন্ড হবে কোন পেজে? এডিট পেজে। যদি দেখতে চান তাহলে দেখেন যে এডিট পেজে যেটা আছে এখানে আমরা প্রিন্ট করি, প্রিন্ট $, পোস্ট। এখান থেকে আমরা নেম দিচ্ছি আইডি, যার কারণে এখানে দেখাবে আইডি। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে জাস্ট একটা রিলোড দিই, দেওয়ার পরে দেখেন যে এখানে যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে আইডি সেন্ড হয়েছে কত? 2। এরপর আবার যাই, এখানে যদি ক্লিক করি তাহলে আইডি সেন্ড হয়েছে কত? 27। এখানে যদি ক্লিক করি তাহলে আইডি সেন্ড হয়েছে কত? 31। এখন দেখেন তো যে আমি এখানে ক্লিক করলেও 2 সেন্ড হচ্ছে, এখানে ক্লিক করলেও 2 সেন্ড হচ্ছে। আমি যখন যেটাতে ক্লিক করতেছি এইটার যে অরিজিনাল আইডি আছে সেই আইডিটাই কিন্তু সেন্ড হচ্ছে। এখন আমাদের যে এডিট পেজ আছে এডিট পেজে জাস্ট আমরা একটা ফাংশন বানাবো,
সেই ফাংশনের মধ্যে একটা আইডি সেন্ড করবো, আইডি সেন্ড করলে অটোমেটিক ওই সেই আইডি অনুযায়ী ওই রোটা সিলেক্ট করে দেবে, এবং ওই রোটা যদি সিলেক্ট করে তাহলে ওইটাকে ফেস করে তো আমি এখানে যে ডাটা আছে এই ডাটাটাও পাবো। এই ডাটাটা যদি পাই তাহলে সেটা আমরা প্রিন্ট করবো শুধু আমাদের ফর্মের মাঝখানে। এটা দেখেন যে এখন না বুঝলেও সমস্যা নাই, এই একই কাজ আরও কমপক্ষে 10-12 বার করা লাগবে। যতগুলো টেবিল আছে এই একই কাজ ঠিক ততবার করা লাগবে। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমাদের যে ওয়ারেন্টি টেবিল পেজ আছে, ওয়ারেন্টি পেজে যায় ফার্স্ট আমাদের এসকিউএল কমান্ড লিখতে হবে। কি লিখবো এবার আপনারা বলেন। সিলেক্ট স্টার ফ্রম, তারপরে where id equal this tends to id। এখন আপনি যে ডাটা সবগুলো সিলেক্ট করবেন আপনার রিকোয়েস্ট বানাইতে হবে না, না এমনিতেই দিবে যে সার্ভার আপনার কথা শুনবে? কারোতে কোনো কিছু করাইতে হলে ওটা রিকোয়েস্ট করেই করতে হয়। this tends to cn $SQL। MySQL এর ইন্টার কাজটা কি? কোনটা? MySQL এর এটা হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠানো। এই ফাংশনের মাধ্যমে আমরা সার্ভার কাছে একটা রিকোয়েস্ট পাঠাইতে পারি। এটা তো একটা ফাংশন, MySQL এর ফাংশন। আমরা যে MySQL এর কাজ করতেছি না, MySQL এর একটা ফাংশন আছে MySQL কোয়েরি। এই ফাংশনের কাজ হচ্ছে যে আমাদের এখানে যে লোকেশনটা দেবো, এখানে দেখেন তো আপনি সিএন দিচ্ছেন, $CN মানে কি? এখানে আপনার কোন সার্ভার নেম আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, এবং মনে আমরা বেসে ইয়া করে দিয়েছি। হ্যাঁ ব্যাসের মধ্যে আপনার কি আছে সেটাই তো আমি বলতেছি, কানেকশনগুলো আছে না। এবং তারপর দেখেন তো আপনি কোন টেবিলে ডাটা ইনসার্ট করবেন না ডিলিট করবেন সেটাও তো আপনার আছে, কোথায় আছে? এসকিউএল এর মধ্যেই তো আছে। তো সেক্ষেত্রে আমরা সার্ভার কাছে জাস্ট একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আমার এই লোকেশনে এই নামে একটা ডাটাবেজ আছে, সেইভাবে ডাটাবেজের আন্ডারে একটা ওয়ারেন্টি নামে টেবিল আছে, এবং সেখান থেকে আমরা একটা ডাটা সিলেক্ট করতে যাচ্ছি যার আইডি নাম্বার হচ্ছে এটা। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখেন তো আমাদের রিকোয়েস্টটা তো আর আমরা সরাসরি পাঠাইতে পারবো না। যদি আমাদের ডিসপ্লে করার দরকার থাকে যে আমরা ডাটা ডিসপ্লে করতে যাচ্ছি, সেক্ষেত্রে রিকোয়েস্ট সরাসরি পাঠানো যাবে না। এবার দেখেন তো আমাদের একটা লুপ ইউজ করতে হবে, যেহেতু ডাটাবেস থেকে ডাটা আনতে হবে। বলেন এখানে রো দিয়ে কাজ করবো না অ্যারে দিয়ে কাজ করবো? রো দিয়ে কাজ করবো, তাহলে তো ওটা নিউমেরিক অ্যারে হয়ে যাবে। আমরা আপাতত অ্যারে দিয়ে কাজ করি, তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে হবে। এস ভেরিয়েবলটা কি? কোনটা? এস ভেরিয়েবলটা এস ভেরিয়েবল কোথায় আমি বুঝিনি। এই যে মোবাইল ফোর $s এটা এটা জাস্ট একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, কেটে দিলাম। না করলে হবে না, ওটা মাস্ট বি করতে হবে। আপনি যে ডাটাবেসটাকে ফেস করবেন, আপনি একটা রোটাকে ফেস করতেছেন, এখন রোটা ফেস করলে আপনি ডাটা পাবেন না। একটা রোয়ের মধ্যে তো অবশ্যই ডাটা থাকবে। এখন ডাটা থাকলেও ডাটাটা আপনি কোথায় সেভ করে রাখবেন? আপনি যখন ডাটাগুলো নিয়ে কাজ করবেন, আপনার টেবিলটা যদি এরকম হয়, আপনি ইউজ করতেছেন কি হয়তো একটা লুপ। এখন লুপটা যখন ফার্স্ট পজিশনে ঘুরবে এখানে আসবে, এসে এটাকে ফেস করে এখানে যদি ডাটা পায় আইডি আর নেম। এখন এই ডাটাটা যদি আপনি সেভ না করেন তাহলে লুপটা তো আবার ঘুরবে, আবার ঘুরলে আগে ডাটাটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন আমাদের যে এখানে যে ডাটাগুলো পাচ্ছে সেই ডাটাগুলো তো আমাদের সেভ করে রাখতে হবে। এখন সেভটা কোথায় করবো? আমাদের এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যে এই লুপ যতবার ঘুরবে ঠিক এই MySQL ফেস অ্যারে এই ফাংশনটা ঠিক ততবার রোগুলোকে ফেস করবে, আর যতবার রোগুলোকে ফেস করবে ঠিক ততবার ডাটা পাবে। হ্যাঁ, আমাদের যতগুলো রোটা থাকবে সবগুলো রোকে ফেস করবে। এখন এর মধ্যে যদি আমার কলামশনটা আরো বাড়তো, আরো দুটো থাকতো, সেক্ষেত্রে ডাটা কিন্তু 4টা পেতো। এ তো রো আকারে ফেস করে, কলাম আকারে না। যে আমার যত ডাটায় থাকবো সবগুলোই পাবে।
এদিকেও কলাম রো আকারে যত ডাটা থাক সবগুলোই পাবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা যে ডাটাগুলো পাচ্ছি সেই ডাটাগুলো তো আমাদের সেভ করে রাখতে হবে। যার কারণে আমরা এস একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে যদি একটা ডাটা ইনসার্ট করে তাহলে ভেরিয়েবল হিসাবে কাজ করবে, আর যদি একের অধিক ডাটা হয় তাহলে অ্যারে হিসাবে কাজ করবে। এখন দেখেন তো আপনি নিজেই তো বুঝতে পারছেন যে ডাটা হবে দুইটা, কমপক্ষে দুইটা হবে, কারণ আমাদের টেবিলে কলাম আছে কয়টা? দুইটা, আইডি আর নেম। তো সেক্ষেত্রে আমার এসটাকে অ্যারে হিসেবে কাজ করবে না ভেরিয়েবল হিসেবে কাজ করবে? এসটা আমরা যে এসের মধ্যে ডাবল ডাটা ইনসার্ট করতেছি, আইডিও ইনসার্ট করতেছি, নেমও ইনসার্ট করতেছি, তাহলে ওটা অবশ্যই অ্যারে হিসেবে কাজ করবে। যদি আমরা সিঙ্গেল ডাটা ইনসার্ট করি তাহলে এটা ভেরিয়েবল হিসেবে কাজ করতাম, যখন আমরা মাল্টিপল ডাটা ইনসার্ট করব তখন কিন্তু এটা অ্যারে হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের সিলেক্ট করছি এসকিউএল কমান্ড যে সিলেক্ট স্টার ফ্রম ওয়ারেন্টি হোয়ার আইডি ইকুয়াল আইডি। এখন এই আইডিটা আমরা কোথা থেকে পাবো? যে ডিসপ্লে পেজ থেকে যে আইডিটা আমরা সেন্ড করতেছি এডিট পেজে, সেই আইডিটা আমরা লোড করে দেবো এই আইডি নামক ভেরিয়েবলে। এরপর দেখেন তো আমরা একটা রিকোয়েস্ট বানাইছি মাইস্কুয়েল আই কোয়েরি, তারপর আছে দিস টেন্ডস টু সিএন আমাদের যে কানেকশনটা ছিল সেটা, তারপর আছে এসকিউএল। এখন এসকিউএলটা আমরা কি লিখছি সেটা তো দেখতেই পারতেছেন। এরপর দেখেন তো আমরা জাস্ট লুপ ইউজ করছি। এখন আমাদের উদ্দেশ্যটা কি? যে আমাদের ডাটাবেজে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো নিয়ে এসে আমাদের ফর্মের মাঝে দেখানো। এখন ডাটাবেজ থেকে যদি আপনি কোনো ডাটা আনতে চান তাহলে অবশ্যই আপনাকে লুপ ইউজ করতে হবে, কারণ আপনার রো তো আর একটা থাকবে না, অনেকগুলো রো থাকতে পারে। আর আমরা যদি লুপ ইউজ করি তাহলে আমাদের যতগুলো রো আছে ঠিক লুপটা ততবার ঘুরবে। এখন দেখেন যে এরপরে আর একটা ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে মাইস্কুয়েল ফেস অ্যারে। এই ফাংশনটার কাজ হচ্ছে যে আমাদের যে রো আছে ও লুপটা যখন একবার ঘুরবে তখন এই রোটাকে ফেস করবে, ফেস করে এর মধ্যে যে দুইটা ডাটা পাবে সেই দুটো ডাটা সেভ করে দেবে এস নামক যে ভেরিয়েবল নিচে সামনে দেখেন ওই এস নামক ভেরিয়েবলের মধ্যে সেভ করে দেবে। এখন আমরা যদি ভেরিয়েবলটাই না নিই তাহলে এই ডাটাটাকে আমরা রিসিভ করতে পারবো? আপনি একটু চিন্তা করে দেখেন যে রোটা ফেস করবে, ফেস করার পর দুইটা ডাটাও পাবে। এখন ডাটা পাওয়ার পর যদি ডাটাটা আমরা সেভ না করি তাহলে ওই ডাটাটা তো আর আমরা প্রিন্ট করতে পারবো না। আমাদের সংরক্ষণ যদি না থাকে তাহলে কি ওই ডাটাটা আমরা দেখাতে পারবো? এখন সেই ক্ষেত্রে লুপটা যদি আমরা দ্বিতীয়বার করি তাহলে ফার্স্ট ডাটাটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে, দ্বিতীয় ডাটাটা থাকবে লুপের কাছে, আমাদের ডাটাগুলো কিন্তু লস হবে। যার কারণে আমরা লুপটা যখনই ঘুরবে ডাটা যেটাই পাবে সেই ডাটাটা সেভ করে নেবো এস নামক ভেরিয়েবলে। এখন এস এর মধ্যে যদি ডাটা একটা যায় তাহলে এটা তো আমরা ডিক্লেয়ার করছি তো ভেরিয়েবল, যদি অ্যারে করতাম তাহলে অ্যারে লিখতাম না। এটা এখন পর্যন্ত ভেরিয়েবল, যখন মাল্টিপল ডাটা ইনসার্ট হবে তখন তো হবে অ্যারে। আমি কি অ্যারে ডিক্লেয়ার করছি? এটা তো দেখেন তো আমি তো এটা ডিক্লেয়ার করছি ভেরিয়েবল। এখন আমরা জানি যে এর মধ্যে দুইটা ডাটা যাবে সেই হিসাবে আমরা বলতে পারি অ্যারে, আর যদি না জানি যে এর মধ্যে কোনো ডাটা যায়নি সেই হিসাবে আমরা বলতে পারি যে এটা তো ভেরিয়েবল, কারণ আমরা তো ভেরিয়েবলই ডিক্লেয়ার করছি, অ্যারে তো ডিক্লেয়ার করিনি। ভেরিয়েবলের মধ্যে অ্যারে ডাটা থাকে, আলাদা আলাদা হয় না, যেমন ভেরিয়েবল দেখ যখন ডাটাটা ডিফারেন্ট যাচ্ছে তখন তো ওই ভেরিয়েবলের হয়ে যাচ্ছে না। এখন ডাটাটা আপনি যেরকম দিচ্ছেন আমি যদি স্ট্রিং ইনসার্ট করি তাহলে এটা স্ট্রিং ভেরিয়েবল হয়ে যাচ্ছে, আর যখন আমরা ইয়ে দিচ্ছি নাম্বার দিচ্ছি তখন এটা ইন্টারনেট টাইপ হচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা আপাতত দুটো ডাটা পাচ্ছি, দুটো ডাটা আমাদের সেভ করতে হবে। এখন আমরা যখন ডিসপ্লে পেজ মানে ডিসপ্লে ফাংশনটা বানিয়েছিলাম তখন দেখেন তো কী করছি যে এটার মতো যে ডাটা পাইছি সেই ডাটা আমরা একটা অবজেক্ট বানিয়েছি, অবজেক্ট আইডির মতো আইডিগুলো লোড করে দিচ্ছি, আর অবজেক্ট নেমের মতো আমরা নেমগুলো লোড করে দিচ্ছি। এরপর দেখেন যে টোটাল অবজেক্টটাকে আমরা এ নামক একটা অ্যারের মধ্যে লোড করে দিচ্ছিলাম। এখন এই কাজটা আমরা কেন করছিলাম যে আমাদের টোটাল ডাটাটাই দেখাতে হবে। আমাদের যে ডিসপ্লে পেজ আছে দেখো তো আমাদের যতগুলো রো আছে রোয়ের মধ্যে যত ডাটা আছে সবগুলো ডাটাই আমাদের দেখানো লাগছে না, কিন্তু এখন আমরা যেটা বানাচ্ছি এই ফাংশনটা দিয়ে আমরা কী কাজ করবো, আমরা শুধু একটা ডাটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আমার এত কষ্ট করে অবজেক্ট বানানো অ্যারে বানানোর কোনো দরকার নেই। আমাদের লাগবে কোনটা যে দিস টেন্ডস টু আইডি, আইডি নামক একটা ভেরিয়েবল আছে না এই পেজে, এই আইডি নামক ভেরিয়েবলের মতো আমরা লোড করে নেব যে ডাটা পেজে আমরা যে আইডিটা পাচ্ছি সেই আইডিটা, এই আইডিটা আমাদের পরে কাজে লাগবে।
তারপরে দিস টেন্স টু নেম $s নেম। আমাদের যে ভেরিয়েবল আছে ভেরিয়েবলের মাঝে আমরা ডাটাগুলো লোড করে নিলাম। এবার দেখেন যে আপনার যেখানে ডাটাগুলো দেখানো দরকার সেখানে তো শুধু আপনার ভেরিয়েবলটা প্রিন্ট করে দিলেই হয়। কারণ আমরা জানি যে আমরা যদি অ্যারে অথবা অবজেক্ট থেকে ডাটা প্রিন্ট করতে চাই আমাদের ফর ইচ লুপ ছাড়া তো ডাটা আমরা প্রিন্ট করতে পারবো না। কিন্তু আমাদের নর্মাল যে ভেরিয়েবলের মধ্যে থেকে তো ডাটা আমরা যে কোনোভাবে প্রিন্ট করতে পারি। শুধু প্রিন্ট কমান্ড লিখলেই এর মধ্যে যে ডাটা আছে সেটা তো দেখাই দেবে, তাই না? তো সেক্ষেত্রে দেখেন তো আমার আইডির মতো আমি আইডি সেভ করে নিয়েছি, নেমের মতো নেমটা সেভ করে নিয়েছি। এখন আইডিটা কেন নিয়েছি? আইডিটা আমাদের পরে কাজে লাগবে। কখন লাগবে? যে যখন আপনি এখানে ক্লিক করবেন, তখন এখানে আপনি যে ডাটাটা দিচ্ছেন সেটা আপনার ডাটাবেসে আবার সেভ করতে লাগবে না। আপনি যখনই এখানে ডাটা আপডেট করতেছেন করে যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তখন তো আপনার এই ডাটাটা আবার ডাটাবেসে সেভ করতে হবে। এখন ডাটাবেসে আপনি কত নাম্বার রো এই ডাটা সেভ করবেন? আপনি যত নাম্বার রো থেকে ডাটাটা এখানে দেখাইছেন ঠিক তত নাম্বার রোই তো ডাটাটা সেভ করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ওই আইডিটা কাজে লাগবে। তো আমরা যখন ওইটা দেখবো তখনই বোঝা যাবে। এখন দেখেন এই পর্যন্ত বুঝতে পারেন কিনা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ক্লাস কত নাম্বার লাগে? 1 কোন পিসিতে? আচ্ছা আমি দেখতেছি, যদি পাই আমার কাছে রেখে দেবেন, সামনে ক্লাস আছে। ওকে আচ্ছা দেখতেছি। আচ্ছা দেখেন কোনটা এডিটের জন্য আমরা কোনো ফাংশন বানাইছি? আমাদের তো এটাই ফাংশন বানাইতে আছে। এডিটের একটা পেজ আছে যেখানে আমরা শুধু HTML এ কাজ করছি আর আমরা যে আইডিটা সেন্ড করতেছি সেই আইডিটা দেখতে পারি কিনা জাস্ট ওই জন্য এটা প্রিন্ট করছিলাম। আচ্ছা দেখেন ফাংশনটা বানানো হয়েছে, এটা কমপ্লিট হয়েছে। এটা তাহলে এটা কি পরে লেখেন অথবা এটা কমপ্লিট করার আগে এটা লেখার দরকার নাই, জাস্ট রেজিস্টারটা আগে কমপ্লিট করেন। আচ্ছা দেখেন তো আমরা কাজ করছিলাম কোন পেজে? warranty.php, তাই না? ওই পেজে আমাদের যে ফাংশন বা ভেরিয়েবলগুলো আছে সেই ফাংশন বা ভেরিয়েবলগুলোই কিন্তু আমাদের এই পেজে ইউজ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে ইনক্লুড ওয়ান্স
আমাদের ওই পেজটা কোন ফোল্ডারে আছে? এরপরে পেজের নেম কি? warranty.php। এখন ওই পেজের সব কিছু যদি আমি ইউজ করতে চাই, আমার অবশ্যই এখানে একটা অবজেক্ট বানাইতে হবে। অবজেক্টের একটা নেম দিলাম, যেহেতু warranty। দেখেন এই দুটো লাইন আমাদের যতগুলো পেজ আছে আমরা কিন্তু প্রতিটা পেজে লিখছি যে আমাদের ওই পেজের সাথে আগে ইনক্লুড করতে হবে, তারপরে ওই পেজের যে ক্লাস আছে ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে। এখন আপনার এই দুটো কাজ শেষ, বাট দেখেন তো এখানে যে আইডি আছে, এখানে আপনার যে আইডি আছে এই আইডি বের হলে আপনার ওই আইডিটা লোড করে দিতে হবে না। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে এখানে লিখে দিই যে w টেন্স টু আইডি, এর মধ্যে দেবো পোস্ট থেকে আমরা যে আইডিটা পাচ্ছি সেটা। এরপর আরেকটা কাজ করতে হবে, কি করব, আমরা যে ফাংশনটা বানাইছি ওই ফাংশনটা জাস্ট কল করে দেব, সিলেক্ট বাই আইডি। এখন দেখেন যে আপনি যখনই ফাংশনটা কল করে দিবেন তখন ওই ফাংশনের মধ্যে আমাদের ভেরিয়েবল কয়টা ছিল? দুইটা ছিল, একটা আইডি আর একটা হচ্ছে নেম। এখন নেমের মধ্যে আমরা ডাটাবেস থেকে যে নেমগুলো পাচ্ছি সেগুলো সেভ করে নিয়েছি না? তাহলে দেখেন তো ওই নেমটা আমরা কোথায় দেখাতে যাচ্ছি? আমাদের যে ফর্ম আছে এই ফর্মের বাইরে দেখাবো না ফর্মের ভিতরে দেখাবো? এখন ফর্মের ভিতরে যদি আমরা কোনো কিছু দেখাইতে চাই তাহলে দেখেন যে ফর্মের মধ্যে আমাদের একটা অ্যাক্টিভিটি লিখতে হয়, সেটা হচ্ছে ভ্যালু। এর মধ্যে দেখেন তো আমি যদি যে কোনো টেক্সট লিখে রাখি সেই টেক্সটটাই আমার দেখাবে। দেখেন এর মধ্যে আমার দেখাচ্ছে তো উপরে ইরর আসার কারণ আছে, বাট দেখেন তো এখানে ভ্যালুটার মধ্যে আমরা যে টেক্সটটা লিখতেছি সেটা দেখাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমাদের যেটা আছে নোটিশ তো দিবে, কারণ আমার তো আসতে হবে ডাইরেক্ট ডিসপ্লে পেজ থেকে, আমি ওপেন করছি ডাইরেক্ট এডিট পেজ না। তো সেই ক্ষেত্রে আমার ডিসপ্লে পেজ থেকে তো কোনো আইডি সেন্ড হয়নি। আইডি যদি সেন্ড না হয় সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই এদের আনডিফাইন্ড ইন্ডেক্স আইডি এই মেসেজটা তো আমাকে দিবে। আর এখানে দেখেন তো এটা এসকিউএল ইরর। এসকিউএল আমরা কী করছিলাম যে ওখানে লাস্টে কিন্তু হোয়ার আইডি ইকুয়াল আইডি ছিল, তো সেই ক্ষেত্রে আপনার জাস্ট ইরর দিচ্ছে, আইডিটা পাইনি বলে ইরর দিচ্ছেন। তো সেক্ষেত্রে সমস্যা নেই, আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ভ্যালু অ্যাট্রিবিউট আছে, আমরা যদি ভ্যালু অ্যাট্রিবিউটের মতো যে টেক্সটটি দেখি সেই টেক্সটটা আমার এই বক্সের মধ্যে দেখাবে। তো সেই ক্ষেত্রে দেখাবে এখানে মি নামক একটা টেক্সট আছে, এই টেক্সটটা তো আমি দেখাবো না, ডাটাবেস থেকে আমি যে ডাটাটা পাবো সেটা আমি এখানে দেখাবো। এখন ডাটাবেস থেকে যে ডাটাগুলো আছে সেটা তো আমরা একটা ভেরিয়েবলে সেভ করে নিছিলাম, নেম নামক ভেরিয়েবলে সেভ করে নিছিলাম না? তো সেই ক্ষেত্রে আমার সেইটা প্রিন্ট করতে হবে। এখন প্রিন্ট আবার কীভাবে করবো? আমার পিএসপির স্ট্রাকচার না করে কি আমি পিএসপির কাজ করতে পারবো? আমি একটা ভেরিয়েবল প্রিন্ট করবো, অবশ্যই আমার পিএসপিতে প্রিন্ট কোডটা কিসে আছে? পিএসপিতে আছে। আমার পিএসপির স্ট্রাকচার শুরু শেষ না করে আমি প্রিন্ট কমেন্ট লিখতে পারবো? প্রিন্ট কোনটাকে প্রিন্ট করবো? w টেন্স টু নেম দিস হবে না, ডাব্লু হবে। এখানে তো অবজেক্ট বানাইছি, যদি আমরা ওই পেজে কাজ করতাম তাহলে দিতে পারতাম দিস, কিন্তু এখানে তো আমরা অবজেক্ট বানাইছি না, এদের ওয়ারেন্টি ক্লাসের একটা অবজেক্ট ডাব্লু। এখন যত যা কল করবো সব কিছু আমাদের এই ডাব্লুটা দিয়ে কল করতে হবে। এই নেমের মতো তো ওই সময় আমরা নেমগুলো সেভ করে নিয়েছি। বীজ আমরা কখন ইউজ করি? যে আমার যে ইটা আছে, যে ভেরিয়েবলটা আছে ওটা আমার ওই ক্লাসের মধ্যেই আছে কিন্তু ফাংশনের বাইরে আছে, সেই ক্ষেত্রে আমরা বীজ ইউজ করি। হ্যাঁ, অন্য কোনো পেজে থাকলে হবে, কিন্তু এটা তো আমরা ওখান থেকে ইনক্লুড করে নিয়ে আসতেছি, এক্ষেত্রে আমরা অবজেক্ট না বানালে তো ওই ক্লাসটা ইউজ করতে পারবো না।
কাজ শেষ। আপাতত শুধু ডাটাটা ডিসপ্লে করার কাজ শেষ, এরপর আপডেট করার কাজটা করতে হবে আর কি, এখনো কাজ বাকি আছে। দেখেন এই পর্যন্ত কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা রিঅ্যাকশনের মধ্যে কিছু দেবো না? এখন 100-এর মধ্যে আমরা কোনো কিছু দিতাম, এটা আমাদের কোন পেজ, আমরা কাজ করতে যাই কোন পেজে, এডিট পেজ। এখন এডিট পেজ থেকে যদি অন্য কোনো পেজে আমি কিছু বাড়াইতে চাইতাম তাহলে আমি 100-এর মধ্যে কিছু একটা লিখতাম। কিন্তু আমার তো যে এডিট যে পেজ আছে এই পেজ থেকে আমি ডাটা পাঠাবো কোথায়, ডাটা পেজে, তো সেক্ষেত্রে আমি তো অন্য পেজের নেম তো এখানে লেখার দরকার নেই। আমি যখন এর মধ্যে অন্য কোনো পেজের নেম দিয়ে দেবো, তো এই ডাটাগুলো আমার সেখানে চলে যাবে। আবার পিএসপি কোডগুলো কিন্তু সেই পেজে করতে হবে, এই পেজে করলে ডাটাবেজই আছে, এখন জাস্ট একটা না দিলে হবে না। অ্যাকশন দেওয়া লাগবে। অ্যাকশন না দিলে আমরা এখানেই পিএসপি কোড করতে পারবো। এখন আপনি যদি মনে করেন আমার স্ট্রিং কোডগুলো এটুকু লিখছে এখানে থাকবে, আর পিএসপি কোডটা আমি অন্য পেজে করবো, তো সেই ক্ষেত্রে অ্যাকশনের মধ্যে আপনি সেই পেজে নেবেন। পিএসপিতে একই কাজ, এই কাজটাই একদম ইজিভাবে করা যায়। আবার এইভাবে আপনি ফাংশন ডিক্লেয়ার করেও করতে পারেন। আবার যদি মনে করেন আমি আরও আপডেট কাজ করবো তাহলে 5 বছর ওয়েট করেন, আরও আপডেট কিছু বেরোবে, তাহলে আপডেট কিছু দিয়ে করবেন। এখনকার বলতে আপডেট এটাই আছে MySQL i, এর আপডেট এখন কিছু বেরোয়নি, কিছুতে ওয়েট করলে হয়তো আরও কিছু আপডেট পেয়ে যাবেন। এক্ষেত্রে দেখেন তো আমরা একটু চেক করে দেখি যে প্রোগ্রামটা এগুলো দেয় কিনা। আমাদের ফার্স্টে যেতে হবে কোন পেজে, ডিসপ্লে পেজে। আপনি যদি ডাইরেক্ট এডিট পেজ ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু এরর দিবে। এই পেজটা ডাইরেক্ট এডিট পেজ ওপেন করা যাবে না, এটা আপনি ডিসপ্লে পেজে যাবেন, ডিসপ্লে পেজটাকে ক্লিক করলে তারপরে এডিট পেজটা ওপেন হবে। কারণ কি আপনি ওখান থেকে একটা আইডি পাঠাচ্ছেন এবং এই পেজে আইডিটা রিসিভ করতেছেন এবং ওই আইডিটা ধরেই কিন্তু আপনি টেক্সটগুলো মাঝে দেখাবেন। কারণ আপনি যদি ডাইরেক্ট এই পেজ ওপেন করেন তাহলে তো এই পেজে আপনার কোনো আইডি নেই, তো সেই ক্ষেত্রে আপনার এই দুটো এরর দিবে যে আনডিফাইন্ড ইন্ডেক্স আইডি আর একটা হচ্ছে MySQL ফেস অ্যারে, আপনার এই দুটো এরর দিবে। তো সেক্ষেত্রে আমাদের যেতে হবে ডিসপ্লে পেজে, এটা হচ্ছে ডিসপ্লে পেজ। এবার দেখেন আমরা যদি এডিট করতে চাই, ফার্স্টে যেটা আছে এটা এডিট করব, এডিটে ক্লিক করি, দেখেন যে এটা আমার কোন পেজে আছে, ওয়ারেন্টি এডিট ডট পিএসপি পেজ, তাই না? তো দেখেন যে এখানে ফর্মের মধ্যে আমাদের যে ডাটা ছিল সেই ডাটাটা দেখতে পাচ্ছি কিনা। এখন যদি আমরা আর একটা দেখতে চাই তো পেজে যাই, এখানে যে দেখেন যে এটা দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করি, এখানে দেখেন কোন ধরনের ডাটা আছে এটা একটু দেখে রাখেন। ফার্স্টে এস আছে, লাস্টে জি আছে, এতটুকু মনে রাখলে হবে। তো ফার্স্টে এস, লাস্টে জি, তার মানে আমরা যখন যেটাতে ক্লিক করতেছি সেই ডাটাটা আমরা এর মাঝে দেখতে পারতেছি কিনা। এখন দেখেন তো আপনার এই ডাটাটা পছন্দ না, আপনি এটা ডিলিট দিবেন। আমি এখানে লিখলাম বাংলাদেশ, এবার আমি সাবমিট বাটনে ক্লিক করবো না, ক্লিক করলে আমার ডাটাটা সেভ হইতে হবে। কোথায় সেভ হবে, আমার যে আইডি থেকে ডাটাটা আসছে বা আমি ফার্স্টে দেখছি সেই আইডিতেই ওই ডাটার পরিবর্তে এখন যে ডাটাটা দিচ্ছি এটা সেভ হবে। তো সেই ক্ষেত্রে আপনার ডাটাটা কি এমনি সেভ হবে না আপনাকে কোড করতে হবে, এটা কোড করতে হবে। যদি এমনিতেই সেভ হতো তাহলে তো ওয়েবসাইট বানানো লাগতো না, বলতাম ওয়েবসাইট রেডি, ব্যাস রেডি। বসেরা যেরকম বলে একটা ওয়েবসাইট কমপ্লিট করতে 3 মাস লাগে, তার 1 সপ্তাহ দিয়ে 3 দিন প্রতিদিন একবার খোঁজ নেবে ওয়েবসাইটের কি অবস্থা, ওয়েবসাইটের কি অবস্থা। আমাদের 4টা ওয়েবসাইটের কাজ আছে, সপ্তাহে 3 দিন করে জিজ্ঞাসা করবেন ওয়েবসাইট কয়টা রেডি। যদি দেখাতে সারাদিন ওয়েবসাইটে কাজ করি তাহলে আমি বলা যায় যে হ্যাঁ একটা হয়েছে, একটা ফুল না হলে হাফ হয়েছে। এখন এবার ক্লাস নিয়ে তারপর বাসায় যেয়ে ওয়েবসাইটে কাজ করা, এখন সেক্ষেত্রে 1 বছর সময় দেওয়ার দরকার, সে জায়গায় যদি 7 দিনও না দেয় সমস্যা না। তাহলে তো বেঁচে যেতাম।
রোজার মাসে মানে যদি 10 দিন ছুটি পাই তাহলে আগে থেকেই চিন্তা করা থাকে তুমি 10 দিনে কী কী করবো করে তো দেখা যাচ্ছে আরও শর্ট হয়ে যাচ্ছে, আরও কয়েকটা দিন বেশি থাকলে ভালো হয়। আমরা অবশ্য রোজার মধ্যে 1 মাস ছুটি পাবো, অফিস টোটালে 1 মাস কম থাকবে, 1 মাস থাকবে 25 দিন, মানে 15টা রোজার পর থেকে বন্ধ, আর তারপরে ঈদের পরে 15 দিন পরে আসবে, সেক্ষেত্রে পরে 1 মাস। আচ্ছা দেখেন আমাদের যে ডিসপ্লে পেজ ছিল এখান থেকে যদি আমরা এডিটে ক্লিক করি তাহলে আমরা ডাটাগুলো দেখতে পারতেছি এতটুকু কমপ্লিট হয়েছে কিনা। যদি কোডের প্রবলেম থাকে কোনোটা না বুঝে থাকেন তাহলে বলতে পারে, আর এই কাজটা আমাদের আরও অনেকবার করা লাগবে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ক্লিয়ার না হলেও ওখানে ক্লিয়ার হবে না। আর যেহেতু আজকে ফার্স্ট হয়তো নিজের কাছে খুবই মনে হইতেও পারে, এডিটটা তো আর আপনাদের আগে দেখায়নি, আজকে ফার্স্ট, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে যে ভিডিও আছে এটা বাসায় একটু দেখেন, দেখার পরে এরপরে যখন আমরা আবার এডিট নিয়ে কাজ করবো তখন হয়তো এতটা কঠিন লাগবে না। ভিডিও 3 ঘন্টা দেখতে দেখতে ঘুমাই শেষ করে কেন আপনাদের এই ফোল্ডার মধ্যে ছিল না? আচ্ছা আপনাদের মেল আমি আর দিব না, ঠিক আছে? এসেতে গ্রুপ পেজ আছে, দেখবেন গ্রুপ পেজ আছে, গ্রুপ পেজ আমি সব পোস্ট করবো, লাগলে ওখান থেকে নিয়ে নেবেন। সিএসএল ট্রেনিং ওয়েব ডেভেলপমেন্ট লেখা আছে, সিএসএল ট্রেনিং ওয়েব ডেভেলপমেন্ট সব কিছু আমি দিয়ে দেবো, কিন্তু মেল করলে সমস্যা দেখা যাচ্ছে তো হয় আমার ভিডিও দিতে মনে থাকে না, অথবা দিইনি মেল করিনি, কারণ মেল করতে গেলে সমস্যা থাকে, আমি ব্যস্ত আর একটা না অনেকগুলো ব্যাস সবাইটা মেল করতে গেলে, আবার অনেকে ফোন দিয়ে বলা হয়েছে ভাই আপনার বিকাল যে ব্যাস আছে ফাইলগুলো আমাকে একটু দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি যে আমি একটা গ্রুপ পেজ আছে ওখানে আমার যতগুলো ব্যাচ আছে সবগুলো ফাইল আমি ওখানে আপলোড করবো, ঠিক আছে? ব্যাচ নাম্বারটা দেওয়া থাকবে, আপনাদের যদি এই ব্যাচের ছাড়াও অন্য ব্যাচের ফাইল দেখতে চান ওখান থেকে না হতে পারে, ভিডিওটার লিঙ্কও পাবেন। এখন দেখেন এই পর্যন্ত যদি কমপ্লিট হয় তাহলে আমরা বাকি কাজটুকু করতে পারি, যে আমরা যখনই এখানে লিখবো লেখার পর এটা তো আমাদের ডাটাবেসে সেভ করতে হবে। এখানে দেখেন যে আমরা যদি কোনো কিছু পরিবর্তন করে যখনই সাবমিট বাটনে ক্লিক করব তখন ওই ডাটাটা আমাদের ডাটাবেসে সেভ করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের একটা ফাংশন বানাইতে হবে, ফাংশন নেম দেবো আমরা আপডেট। আমরা warranty.php যে পেজ আছে এই পেজে যাই, যাওয়ার পরে এবার একটা ফাংশন বানাবো, প্রতিটা এসে আপনার কমপক্ষে 6টা ফাংশন বানানো লাগবে, প্রতিটা টেবিলের জন্য 6টা করে ফাংশন লাগে, তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এটা দিলে ফাংশন কয়টা হবে, 4টা মনে হয় সম্ভবত, 5টা হবে, ইনসার্ট, ডিসপ্লে, ডিলেট, এডিট আর সিলেক্ট বাই আইডি, তাই না? আরও আরেকটা ফাংশন বানাতে হবে, সেটা হচ্ছে সিলেক্ট লিস্ট। আমরা তখন লিস্ট ইউজ করবো না, যে ডাটাগুলো সিলেক্ট করে দেবো, সেক্ষেত্রে লাগবে, তো এখন থেকে তো ওটা নিয়ে আমরা কাজ করতেছি না, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা দেখেন তো এবার আমরা ডাটা আপডেট করবো, আপডেট করার জন্য একটা এসকিউএল কমান্ড ছিল, ডাটা আপডেট করার জন্য একটা এসকিউএল কমান্ড ছিল, সেটা হচ্ছে আপডেট ফ্রম না টেবিলের নেম, তারপরে ফ্রম না সেট নেম ইকুয়াল, এখন নেম ইকুয়াল নেমটা আমরা কোথায় পাবো, নেম নেমটা আমরা নেম নামক ভেরিয়েবল থেকে নিব, সেই ক্ষেত্রে দিস টেন্স টু নেম। এখন আমরা তো জাস্ট এতটুকু লিখে রাখি তাহলে তো আমাদের পুরো টেবিল আপডেট হবে। আমরা এই নেমটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব, এখানে সাবমিট বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা যে নতুন করে যে ডাটাটা লিখতেছি সেই ডাটাটা লোড হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে এটা লোড করব,
আমরা যদি জাস্ট এতটুকু লিখি তাহলে কি হবে, আমাদের টেবিলে যত ডাটা আছে সবগুলো কিন্তু আপডেট হবে। কিন্তু আমরা কি সব ডাটা আপডেট করব? আমরা যে ডাটাটা সিলেক্ট করে এখানে দেখাইছি শুধু সেই ডাটাটাই আপডেট করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, যে হোয়ার আইডি ইকুয়াল $sign this tends to id। এখন দেখেন যে যদি ও কিছু একটা করতে পারে, আমাদের একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে যে MySQL query this tends to cn $sign SQL। যদি ও ডাটা আপডেট করতে পারে তাহলে অবশ্যই কিছু একটা হবে। কি হবে, রিটার্ন করবে ট্রু, কারণ আমরা ডাটা আপডেটেড টেক্সটটা দেখাবো অন্য পেজে, এই অ্যাডমিন পেজে তাও দেখাবো না। তো সেক্ষেত্রে ও রিটার্ন করবে ট্রু। আর যদি ফলস হয় মানে ইরর হয়, তাহলে ইররটা তো অবশ্যই আমার সেভ করতে হবে, তাই না? তো আমি লিখতে পারি দিস ERROR ইরর ইকুয়াল MySQL ইরর। এখানে কি দিতে পারি, $sign this tends to cn। রিটার্ন ফলস। খুব বেশি কঠিন কাজ। দেখেন যখন ইনসার্ট নিয়ে কাজ করছেন তার থেকে এটা কি ইজি না? ইনসার্ট আর আপডেট প্রায় সেম, শুধু এসকিউএল কমান্ডটা আলাদা। ইনসার্টটা যদি দেখেন তাহলে এখানে দেখেন কি করছেন, ইনসার্ট একদম সেম, শুধু এসকিউএল কমান্ডটা আলাদা। দেখেন এটা কমপ্লিট। দ্রুত লিখতে হবে, ইঞ্জিনিয়ার হয়ে যাতে টাইপিং স্পিড খারাপ হয় সেক্ষেত্রে তো সমস্যা। আর যাদের ফেসবুক আছে, বিশেষ করে যারা কম্পিউটার ইউজ করেন, তাদের তো টাইপিং স্পিড খুবই ভালো থাকে। আপনি কি ফোনে টাইপ করেন? মেসেজ দেওয়ার জন্য সমস্যা।